বার্ষিক ভোজের জন্য বরাদ্দ ছিল হচ্ছে ৮০ লক্ষ টাকা। এখন এই ৮০ লক্ষ টাকা কিভাবে বরাদ্দ হয় আমরা সবাই জানি। আমরা যখন টাকা দিই, আমরা যখন সাবস্ক্রিপশনে টাকা দিই ৮০০ টাকা করে এক একজনের কিন্তু টাকা আমরা দেওয়া হয়। এই বাজেটে ভোজ কিন্তু আমরা আমাদের টাকায় খাই এক অর্থে, এটা আমাদের সম্মানিত সদস্যদেরই টাকা। আমরা দেখেছি এই ৮০ লক্ষ টাকা যে ২৩-২৪ সালের জন্য বরাদ্দ ছিল, তারা এই ৮০ লক্ষ টাকার জায়গায় তারা ১,০৪,০০,০০০ টাকা অনুমোদনহীন ভাবে তারা এই ব্যয়টা করেছে। আমরা প্রতিটা তথ্য নিয়ে তারপর এই অডিট করে একটা মিল অডিট করে এটা পেয়েছে। তারা অতিরিক্ত তাহলে খরচ করবে কত? অতিরিক্ত খরচ করেছে হচ্ছে ২৪,৩০,৯২৬ টাকা। এটা আমাদের টাকা, আমাদের টাকা তারা তসরুপ করেছে। টুঙ্গিপাড়া, আচ্ছা টুঙ্গিপাড়াতে যাওয়ার আগে ভোজের ব্যাপারে আমরা বলে দিই। এই বছর আমরা যে বার্ষিক ভোজ করেছি, এই বছর বার্ষিক ভোজ যেহেতু আমাদের সদস্য বেড়ে গেছে ৮০০ টাকাতে গুণ করে, সদস্যদের জন্য ৮০০ টাকাতে গুণ করে আমাদের জন্য বাজেট ছিল ১,১০,০০,০০০ টাকা। সেইখানে আমরা বর্তমান কার্যনির্বাহী কমিটি ১,১০,০০,০০০ যে বরাদ্দ ছিল, সেই জায়গায় আমরা মাত্র ৮৯ লক্ষ টাকাতে আমরা এই বাজেট কমপ্লিট করেছি। আমরা ৩০ লক্ষ টাকা আমরা সেভ করেছি। সেভ করেছি কাদের? আমাদের টাকা আমরা সেভ করেছি। তাহলে আমাদের মধ্যে সততা দিয়ে যদি কাজ করা যায় তাহলে টাকা কিন্তু সেভ হতো। কিন্তু যারা করেছে কি উল্টা ২৪ লক্ষ টাকা খরচ করেছে। এটা গেল একটা খাত। ২ নাম্বার খাত টুঙ্গিপাড়া ২৫শে আগস্ট, তারা উইদাউট এনি টুঙ্গিপাড়াতে ১৫ই আগস্টে যারা ১৫ই আগস্টে শোক সভা বা শোকবহ যে মাস তারা নিজেরা ঘোষণা করেছে, এটার জন্য তারা টুঙ্গিপাড়াতে গেছে এবং তারা বাজেট বহির্ভূত ভাবে এই টুঙ্গিপাড়ার পারপাজে ১৪,৭৭,০০০ টাকা খরচ করেছে। আমাদের এই সকল দিন পালন করার জন্য একটা বাজেট থাকে, এটা ট্রু। ২১শে মার্চ, ২৬শে মার্চ, ১৪ ডিসেম্বর এবং হচ্ছে ১৬ ডিসেম্বর, আমাদের ২১শে ফেব্রুয়ারি, এগুলোর জন্য আমাদের টোটাল বাজেট থাকে ১৫ লক্ষ টাকা। টোটাল বাজেটই থাকে ১৫ লক্ষ টাকা। সেখানে তারা ১৪ লক্ষ টাকা শুধু টুঙ্গিপাড়া পারপাজেই তারা ইউজ করে ফেলেছে। তাহলে এটা এখানেও তাদের এই তহবিল তসরুপ এটা পাওয়া গেছে। আপনাদের জ্ঞাতার্থে আমরা একটু জানাই, আমরা জিয়া সাহেবের মাজার, আমাদের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবের মাজার, ওনার মৃত্যুবার্ষিকীতে আমরা এই সুপ্রিম কোর্ট বার সমিতির তরফ থেকেও আমরা কিন্তু গেছি, কিন্তু আমরা এই সুপ্রিম কোর্ট বার সমিতির তহবিল থেকে ১ টাকাও নিইনি। আমরা আমাদের কমিটি নিজেরা মিলে আমরা যা কিছু করতে আমরা খরচ করেছি, কিন্তু আমরা আমাদের এই সুপ্রিম কোর্ট বার সমিতির ফান্ড থেকে ১ টাকাও নিইনি। আমাদের শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আমরা যখন গেলাম আমরা পালন করতে। ৩ নাম্বার, আমরা ৩ নাম্বারে যদি যাই, আমরা দেখেছি ওনারা একটা ৭ই মার্চ ভবন নামে একটা ভবন নির্মাণ করবে বলে নিজেরা ঘোষণা দিয়েছে এবং ৭ই মার্চ বলে যে ভবন করবে ৬ তলা বিশিষ্ট ভবন। এই ভবনে এটা আপনার ক্যান্টিনের পাশে এখন পর্যন্ত ওনারা এই ভবনের জন্য ইট, সিমেন্ট অনেক কিছু নিয়ে এসেছিল, যা পুরো নষ্ট হয়ে গেছে। ওনাদের আমলে এটা নষ্ট হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা এটা বাধ্য হলাম, এই যে ইট যেগুলো নষ্ট হয়ে গেছে, সিমেন্ট যেগুলো নষ্ট হয়ে গেছে, বালি যেগুলো নষ্ট হয়ে গেছে, সবকিছু সরাতে আমরা বাধ্য হলাম। আমরা দেখেছি এই ৭ই মার্চ যে ভবন, এই ৭ই মার্চের ভবনের নামে তারা বাজেট বহির্ভূত ভাবে আপনার ৩৭,৬২,৫৩০ টাকা খরচ করেছে। ভবন কোথায়? ৩৭ লক্ষ টাকা দিয়ে যে ভবনের জন্য ওনারা নিয়েছে টাকা, সেই ভবন কোথায়? আমরা সাধারণ যে আইনজীবী, আমরা যারা নর্মালি প্র্যাকটিস করি, আমরা কোনো কিছু জানি না এরকম যে একটা ভবন তৈরি করা হবে, ভবন তৈরি করার নামে যে এরকম একটা ইভেন্ট, যারা আমরা রাজনীতির সাথে যুক্ত, আমরাও জানতাম না যে এভাবে ভবন একটা তৈরি করার তারা পদক্ষেপ নিচ্ছে। আমরা অন্যান্য ভবনে আমরা দেখেছি যে এরকম একটা ভবন তৈরি করবে, ওটা করবে, আমরা সবকিছু জানতাম, কিন্তু এই ভবনের ব্যাপারে আমরা জানি না, যেখানে তারা ৩৭ লক্ষ টাকা খরচ করেছে। তো এই তিনটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ১ যে আছে, সেই আলোচ্য বিষয় ১ নিয়ে কথাবার্তা। এটার সাথে আমি একটু আমাদের সম্মানিত ট্রেজারার সাহেবকে আমি একটু জোর দিব, যেহেতু উনি আর্থিক খাতটা দেখে, উনি কিছু অ্যাড করবেন। ধন্যবাদ।
আজকে বিশেষ সাধারণ সভার উপস্থিত সম্মানিত আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আপনাদের কাছে আমাদের সরকার সেক্রেটারি সাহেব মোটামুটি একটা পিকচার দাঁড় করিয়ে দিয়েছে। আমরা তিনটা মূলত আমাদের এই খাত দিয়ে আজকে আমাদের এইসব এবং আমাদের দুর্নীতির বিষয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। তো এটা আসলে খুবই দুঃখজনক, কারণ আমরা টোটাল বাজেট যেখানে 15 লক্ষ টাকা, আমাদের প্রায় 6-7টা অবজারভেশন দেয় 21 মার্চ থেকে শুরু করে, সেখানে দেখা যাচ্ছে 14,77,975 টাকা, প্রায় 15 লক্ষ টাকা শুধু টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সাহেবের খবর জিয়ারত করার জন্য তারা খরচ করেছে, যেটা খুবই দুঃখজনক। এবং তাদের যে অবজারভেশন যে বাজেট ছিল 15 লক্ষ টাকা, তারা সেটা 16,93,129 টাকা, অর্থাৎ ওইগুলো প্রায় 2 লক্ষ টাকা, তারা 2 লক্ষ টাকা বাজেটের বাইরে গিয়ে খরচ করেছে। আর আপনারা দেখেছেন আমাদের 24-25-এর আমরা দেখিয়েছি, এটা 79 লক্ষ না, এটা হচ্ছে 80 লক্ষ। আমাদের এবারের খরচটা হচ্ছে 80,83,540 টাকা। ভাইরাস আমাদের বাজেট ছিল 1,10,00,000 টাকা, অর্থাৎ টোটাল আমাদের প্রায় আপনার 30 লক্ষ, প্রায় 29 লক্ষ সামথিং, প্রায় 30 লক্ষ টাকা আমরা এবার কিন্তু সেভ করেছি এবং আমরা সুসন্ত করেছি। সেখানে তারা আপনারা দেখেছেন, তারা আমাদের এই গতবার এই খরচের নামে বিভিন্নভাবে প্রস্তুত করেছে। আর আমরা বাংলাদেশের সবচেয়ে আপনার বর্তমানে আপনারা জানেন কয়েকটা নাম করা আপনার বাংলাদেশের অডিট ফার্ম, তার মধ্যে এক নামে এটা অন্যতম। আমরা এটার দ্বারা করানো অর্থ হলো এই যে, যাতে তারা কেউ বলতে না পারে যে এই রিপোর্টটা আমরা তৈরি করছি বা কিছু করেছি। তাদের যে খরচ, সেই খরচের উপরে এই রিপোর্টটা করেছে। আমি শুধু বেশি করে আমরা দুইটা আলোচনা, আমাদের 2টা সভাতে আমাদের আলোচ্য সূচি ছিল এটা, এবং 2 সভার সর্বশেষ সভাতে আমরা আমাদের কমিটি বসে আমরা এই অডিট রিপোর্ট যেটা হয়েছে ওইটাতে আমরা 24,30,926 টাকা বার্ষিক বোর্ড এবং সহ টোটাল 9টি খাতে আমরা দেখেছি প্রায় 40 লক্ষ টাকা এরা বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক এবং হর্ষবোধক বলে তারা উল্লেখ করেছে। এখন এখানে কথা হচ্ছে 2টা, যদি আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের মাজারে বা খবরে ওনারা জিয়ারত করেছে, ওইখানে ওনারা যে খরচ করেছে ওই খরচের মধ্যে গরমে ওনারা পেয়েছে। আর আজকের সবার আমাদের সিদ্ধান্ত যে আমাদের এই অবজারভেশন ডে পালন উপলক্ষে আমরা কারো কবরে বা মাজারে যাবে, ওইটাতে আমরা আমাদের বারের লয়ারদের বাজেটের টাকা খরচ করবো কিনা ওইটা আপনারা সিদ্ধান্ত দিবেন। এবং সর্বশেষ আমাদের যে সিদ্ধান্ত হয় আমাদের সেটা হচ্ছে এই আমরা সর্বোচ্চ আমাদের যে মিটিং, ওই মিটিংয়ে আমরা যে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আজকের সর্বোচ্চ ফোরামে আমরা আজকে সিদ্ধান্ত দিব। এটা আমাদের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সিদ্ধান্ত হয়। এই উপলক্ষে আমরা আমাদের সম্মানিত মেম্বাররা আছেন, আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরবেন। এইটা হচ্ছে এখন আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় আপনাদের সামনে, ভারপ্রাপ্ত সেক্রেটারি, এবং আপনাদের একটু বলি টোটাল ডিস্ট্রিবিউশনে দেখা যাচ্ছে 76,731 টাকা, অর্থাৎ 76,00,000 আপনার 7,143 টাকা টোটাল ওনাদের ডিস্ট্রিবিউশন। এটা বিষয়ে সিদ্ধান্ত হবে, এটা আপনাদেরকে অবগত করলাম। আর আরেকটা জিনিস একটু, আমাদের এবার কিন্তু অবজারভেশন দিতে টোটাল বাজেট ছিল 15 লক্ষ টাকা, আমরা খরচ করছি মাত্র 2,55,000 টাকা, অর্থাৎ প্রায় আমরা 13 লক্ষ টাকা অবজারভেশন দিতে আমরা করেছি এটা। ধন্যবাদ। যে আমরা আলোচ্য সূচি 2 নম্বরে যে তারপর আমরা ফ্লোরটা ছেড়ে দিব আপনাদের কাছে। আমরা আমাদের যে 2023-24 সালের যে ইলেকশনটা গেছে, এই 2023-24 মেয়াদের যে ইলেকশন গেছে, এই ইলেকশনের ব্যাপারে আমরা কিন্তু সবাই কম বেশি অবগত। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ইলেকশনের সময়। আমরা দেখেছি অডিটোরিয়ামে কি নাট্যজনকভাবে আমাদের ভাইদের জামা কাপড় ছিঁড়ে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে কিভাবে আমাদেরকে মারধর করে সেই অডিটোরিয়াম থেকে বের করা হয়েছে। আমরা দেখেছি নিজেরা একটা মিথ্যা একটা দামি নির্বাচন করে তারা কিভাবে তারা নিজেদের আসন দখল করেছে। এই আমাদের যে রক্তক্ষরণ, সেই সময়ে উল্টা তারা কি করেছে, বিভিন্ন ইস্যুতে আমাদের নামে 6 থেকে 7টা মামলা আমাদের নামে, আমাদের ভাই বোনদের নামে মামলাগুলো দিয়েছে, যেগুলো সবগুলো ছিল মিথ্যা মামলা, যা আজকে প্রমাণিত হয়েছে। আমরা কোনো মিথ্যা মামলা দিতে চাই না।
আমরা যে মামলা দিতে চাই সেই মামলা হবে যৌক্তিক মামলা। যদি আপনারা আমাদেরকে মারধর করা হয়েছে, যা এভিডেন্স সবকিছু আছে, আর তহবিল প্রস্তুত করা হয়েছে, যার এভিডেন্স আছে, এবং আমরা এই 15-16 মার্চে যে 2023-24 মেয়াদের যে ইলেকশনে তৎকালীন কার্যনির্বাহী কমিটি, শুধু কার্যনির্বাহী কমিটি বলবো না, সাথে ইলেকশনের সাব কমিটি, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। এবং যারা বিশৃঙ্খলা করেছে, ইনক্লুডিং যে সকল অতি উৎসাহী পুলিশ বাহিনীতে যারা ছিলেন, তারা যারা আমাদের ভাই বোনদেরকে মারধর করেছে, আমরা কোনোভাবে ক্ষমা করতে পারি না। আমরা দেখেছি আমাদের আইনজীবীদের আমরা দেখেছি তাদের দরজা কিভাবে ভাঙা হয়েছে, কাজ কিভাবে ভাঙা হয়েছে, আমরা সবকিছু দেখেছি। আমরা এখন তাদের বিরুদ্ধে এই কার্যকলাপ, এই তহবিল তসরুপ এবং 23-24-এ 15-16 নির্বাচনে যে কার্যকলাপ করেছে, আমাদের ভাইদেরকে মারধর করেছে, ভাঙচুর করেছে, দামি নির্বাচন করেছে, যা কলঙ্কর একটা অধ্যায় রচিত করেছে। তারা এখনো সবাই বলে যে কলঙ্কময় একটা অধ্যায় হয়ে গেল। আপনারা কি এটার ব্যাপারে আমরা তাদের বিরুদ্ধে, যদি জড়িতদের বিরুদ্ধে, আমরা কোনো, যারা জড়িত না আমরা তাদের বিরুদ্ধে কোনো মামলা করব না, যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আপনারা কি মামলা করতে চান? আমরা আপনারা আলোচনা করবেন, আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই আলোচনার বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত তখন আমরা লাস্টলি আমরা নেব। এখন এই পর্যায়ে যেহেতু আমরা ফ্লোর ছেড়ে দিচ্ছি, এই পর্যায়ে আমাদের বড় ভাই, আমাদের সুপ্রিম কোর্ট বার কমিটির সম্মানিত সদস্য আমাদের মাহবুব ভাই আমাদের উদ্দেশ্যে এখন কিছু বলবেন। এই দুই এজেন্ডার বিষয়ে কিন্তু আমরা থাকবো। এই এজেন্ডার বিষয়ে মাহবুব ভাই আমাদের কিছু বলবেন, আমাদের সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সদস্য, এবং আমাদের কি কি করণীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ডায়নামিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছেন এজেন্ডার উপরে, আর ব্যানারের মধ্যে তো এজেন্ডা লেখাই আছে, তারপরে কি আর বক্তব্য চলে? আমার মনে হয় বক্তব্য চলে না। তারপরে যদি বক্তব্য প্রশ্ন এসছে, সুতরাং আমাদের কিছু বলতেই হয়। আমার কথা হচ্ছে, ওনাদেরকে আমি প্রথমত দায়ী করি কিছুটা। সেটা হচ্ছে আপনাদেরকে যে আমরা বসালাম অডিটরিয়ামে সভা করে, আপনারা বসলেন, তা আপনারা এতদিনে কি করলেন? এখন এসেছেন আমাদের মতামত নেওয়ার জন্য। আর তত এই সময়ের মধ্যে, এই জমির মধ্যে, এই পিরিয়ডের মধ্যে সেই সব ফ্যাসিস্ট যারা আমাদের ভাইদের উপরে আঘাত করেছে, আমরা সেই ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখেছি। এখন আমাদের চোখের সামনে ভাসে তারা কিভাবে হাইকোর্ট চত্বরে মামলা করে, এবং প্রতিদিন আমরা তাদেরকে দেখতে পাই। আপনাদের কাছে জবাব চাই, আজকে সে আমাদের কাছে মতামত দিবে। ফাইন, আমরা মতামত দিচ্ছি, আপনাদের এই এজেন্ডার উপরেই মতামত দিচ্ছি। আমরাও আপনাদের সাথে ঐক্যমত পোষণ করি। সেটা কখন কবে করবেন আমরা সেটা দেখতে চাই। আর শুধু তাই নয়, বলেছেন এর সাথে যারা পুলিশ যারা জড়িত ছিল, পুলিশের কিন্তু দুটো দিক ছিল, একটা ছিল দৃশ্যমান, একটা ছিল অদৃশ্য। এই যে বিবি হারুন, সেদিন সে এখানে বসা ছিল, কোথায় কখন বসা ছিল আপনি রেজিস্ট্রারের কাছে জানতে চান, আপনারা জানতে পারবেন। তার নেতৃত্বে যেসব পুলিশ বাহিনী আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরকম ন্যাক্কারজনক ঘটনা সুপ্রিম কোর্টের নিচে আসে হয়নি। সুতরাং সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা করতে হচ্ছে। আর তফসিলের কথা বলছেন, অনিয়মের কথা বলেছেন, চুরির কথা বলেছেন, স্বভাব যাদের চরিত্র সেই সব নিয়ে আলোচনা না করেই ভালো। হাসিনা কাছে পালিয়ে তারপরেও তারা তো চোরের দল, ভোট চোরের দল। সে ৭৩ তারা ব্যালট বাক্স হেলিকপ্টারে করে এনে তারপরে এই নির্বাচন কমিশনে বিজয়ী ঘোষণা করেছে। তো যারা চোরের দল তারা চুরি করবে, এটা স্বাভাবিক। আমরা যখন এই চোর ধরতে পারলাম, আমাদের ইনকোয়ারি রিপোর্টে যখন চোরের ব্যাপারটা এসছে, আমার মনে হয় যে আপনারা মামলা করে তারপর যদি আমাদের মতামত নিতেন তাহলে আরো বেশি ভালো হতো, এক ধাপে এগিয়ে যেতেন। যাই হোক, এসব এজেন্ডার সাথে এই যা লিখেছেন
এটা এই সুপ্রিম কোর্ট পারে প্রতিটি সে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, হোয়াটএভার ইট ইজ। সাধারণ আমরা সবার আগে হচ্ছে কালো কোট এবং আমাদের তফসিল করেছে, সুতরাং চুরি করেছে, এটা আমার টাকার আমি ন্যায্য হিস্সা চাই। এবং আপনাদের জন্য আমরা সন্দিহান আসলে আপনারা আদৌ এটা করবেন কিনা, কারণ সবার দলগুলি পালিয়ে গেছে, তার বিরুদ্ধে তফসিলের নাটক ছিল, তদন্তরি করছিল, তখন যারা এখানে ক্ষমতা আসলেন তারা তো তার বিরুদ্ধে মামলা করেননি। এখানে যখন আমাদের যে মেশিন, আমাদের যে কি বলে ওখানে আমার যে মেশিন, যখন মুক্তিযোদ্ধা বাদল যখন এটাকে ইনক্লুড করলো, তার আগে এই চুরি ধরা পড়লো এবং কোটি টাকা জ্বালিয়ে ধরো সিদ্দিকের প্রাইস এখনো তৈরি হতে আছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়। তখন পুলিশের এক্সপার্ট এনে আমরা নিজেরা দেখি, যখন পুলিশের এক্সপার্ট এনে এইটা পাওয়া গেছে, তখন এই বারের মধ্যে অনেক হাতাহাতি পর্যন্ত হয়েছে এ ব্যাপারে। এই অডিটোরিয়ামে কই সে মামলা আপনারা করেননি। আপনাদের কাছে বলবো, আপনারা যেহেতু শুরু করেছেন, ওই পিছন থেকে ধরে সবগুলোকে এই ফ্যাসিস্টের তোষণ, হাসিনার তোষণ, লম্পট, দুর্নীতিবাজ, বেহায়া, এদের চোর, এদেরকে এই বাংলাদেশের এইরকম একটি সুন্দর পরিবেশে যারা নষ্ট করেছে, ওদের কারো আপনার ওদের মেম্বারশিপ থাকবে কি থাকবে না, আমি ওরা এই আপনারা দেখেন সুতরাং আপনারা সেই ব্যাপারে একটি এজেন্ডা আপনারা এখানে নেবেন। এরা এই দুর্নীতিবাজদের সাথে আমরা থাকবো না, আপনারাও থাকবেন কিনা আপনারা আমাদেরকে ক্লিয়ার করেন। সুতরাং বক্তব্যের এজেন্ডা সবাই আসলে পরিষ্কার। ওদেরকে এই বাংলাদেশ থেকে ওরা পালিয়ে গেছে, ওদেরকে তাড়াতে হবে। যারা চুক্তিভাগা, যারা ওই জয়নাল স্যার আমাদের শ্রেষ্ঠ লিডার, উনি বলেন যে চাপ চাপটা কি জানি আছে, ওই হয় ওই চাপটা ক্লোজ। বাংলাদেশ হবে 5ই আগস্টের চেতনায়, বাংলাদেশ হবে 24শে জুলাইয়ের চেতনায়। বাংলাদেশ নতুন বাংলাদেশকে গর্ব আমরা যারা স্বচ্ছ, আমি মনে করি যারা আমরা স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি আছি এবং যারা স্বচ্ছ ভাবে এখানে পলিটিক্স করি, আরো আছে যারা সিন্ডিকেট করেছেন, তারাও কিন্তু আমার দলগুলো আমি বলতে বাধ্য হবো, তাদেরকেও এবার থেকে বিতাড়িত করতে হবে। সিন্ডিকেটের মাধ্যমে যারা 17 বছর আমরা যখন বাসা ভাড়া দিতে পারি, তখন তো এই সিন্ডিকেটরা তারাও তো আমাদের দল করে, তারা তো ভালোভাবে গাড়ি ঘোড়া নিয়ে চলেছে। তো তাদেরকেও বিচারের আওতা আনতে হবে, অথবা শ্বেতপত্র প্রকাশ করে সমস্ত দুর্নীতিবাজ লয়ার থেকে শুরু করে আমি ফ্যাসিবাদীদের সবাইকে আপনার বার থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাহবুব ভাইকে ধন্যবাদ। যারা বলতে চান আমাদেরকে একটু ভিজিটিং কার্ড দিলে সবাই বলার সুযোগ পাবে। আলোচনার এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্ট বার সমিতির সম্মানিত সদস্য মাহফুজ বিন ইউসুফ, যিনি সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন এবং আমরা সবাই জানি এই 15-16 মার্চে ওনাকে কিভাবে অত্যাচার করা হয়েছিল, ওনার কালো কোট, এই প্রকৃত কালো কোট কিভাবে ছেঁড়া হয়েছিল। এবারে বক্তব্য রাখবেন মাহফুজ বিন ইউসুফ ভাই। ধন্যবাদ। আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মিলনকে। কথা খুব পরিষ্কার, গত 16 বছর 17 বছর আমরা কথা বলার সুযোগ পাইনি। এই সুপ্রিম কোর্ট বারকে কিভাবে বলাৎকার করেছে, এই সুপ্রিম কোর্ট বারের মর্যাদা কিভাবে ভূমিত করেছে আমাদের চোখের সামনে এখনো জঞ্জল করে চলছে। আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই, যারা এটার সাথে জড়িত, এই ভোট চুরি, এই আমার একদিনে 2টা ব্যান্ড 2টা কোর্ট ছেড়েছে, আমার না, এখানে আমার মনে হয় না আক্রান্ত নাই এমন কেউ নাই। 500-700 দাঙ্গা পুলিশ লেলিয়ে দিয়ে এই সুপ্রিম কোর্ট বারের মর্যাদা ভূমিত যারা করেছে তাদেরকে চিহ্নিত করে, প্রত্যেককে চিহ্নিত করে এদেরকে সবাইকে সুনির্দিষ্টভাবে ডিবার করার কথা করছি আমি। এরা আর বারের মেম্বার থাকার এদের কোনো যোগ্যতা নাই এবং এদেরকে চিহ্নিত করে আমাদের মাহবুব ভাই আগে বলে গিয়েছেন, আর তার সঙ্গে অ্যাড করার কিছু নাই যে এই মামলাগুলো এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল, কেন হয় না এটা একটা আশ্চর্য বিষয়। এই মামলাগুলো সুনির্দিষ্টভাবে করতে হবে এবং এদেরকে ডিবার করতে হবে, এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব, আর কিছু বলার নাই। ধন্যবাদ।
আলোচনার এই পর্যায়ে আমাদের মাঝে এই আলোচ্য বিষয় নিয়ে বলবেন সুপ্রিম কোর্ট বার সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, সুপ্রিম কোর্ট বার সমিতির সম্মানিত সদস্য হাসিবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। আজকের বিশেষ সাধারণ সভার সম্মানিত আমার বিজ্ঞ আইনজীবী বন্ধুরা, আসসালামু আলাইকুম, এবং মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্ত আমার সিনিয়র আইনজীবী বন্ধু এবং যারা আছেন সবাইকে ধন্যবাদ। আজকে এমন একটা এই সাধারণ সভার আয়োজন করার জন্য কারণ হচ্ছে কি, এই যে আমার বড় ভাই মাহমুদ ভাই যে কথাটা একটু আগে বলে গেলেন যে হৃদয়ে আমাদের যে রক্তক্ষরণ দীর্ঘদিন ধরে, আসলে আমরা অনেক কষ্টে এই রক্তক্ষরণ বুকে লুকিয়ে রেখেছি। সত্যিকার অর্থে কি আমরা এখানে সবাই আইনজীবী, এখানে একটা ভ্রাতৃত্ব বোধ থাকবে সবার ভিতরে, সবাই সবার সাথে একই মানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের পেশা পরিচালনা করবো, এটাই আমরা সবসময় চেয়ে এসেছি। আমি 2008 সালে যখন এখানে বাড়ি এসেছি তখন আইনজীবীদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বোধ ছিল, একটা ঐক্য ছিল। আসলে বিগত 2-3 বছর এই নামধারী কিছু ফ্যাসিস্ট সন্ত্রাসী এই সুপ্রিম কোর্ট থেকে এই ভ্রাতৃত্ববোধ, এই ঐক্য, এটাকে সমূলে ধ্বংস করে দিয়েছে। যার ফলশ্রুতি হয়েছে কি, আসলে আমাদের এই প্রিয় আঙ্গিনাটা সত্যিকার অর্থে কলুষিত হয়ে গিয়েছিল। তো যাই হোক, 2024 সালের 5ই অগাস্টের পরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখানে আবার ইনশাআল্লাহ প্রত্যেকটা আইনজীবীর সাথে প্রত্যেকটা আইনজীবীর যে ভ্রাতৃত্ববোধ আগে আমরা দেখেছি, এটা আবার